হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রোনেগেটিভিটি শুরু করেছিলাম। আজকে আমরা পড়বো ইলেকট্রোনেগেটিভিটির অ্যাপ্লিকেশনস। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করছি যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। ইলেকট্রোনেগেটিভিটির অ্যাপ্লিকেশন পার্টে প্রথম যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার কাদের অফ এলিমেন্টসগুলো অর্থাৎ মৌলিক পদার্থগুলো, কেউ মেটাল হয় কেউ নন মেটাল হয়। এবার এইটা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটির উপরে। জেনারেলি আমরা জানি যে যারা মেটালস তারা ইলেকট্রোপজিটিভ হয়, অর্থাৎ তারা পজিটিভ চার্জ বা ক্যাটায়ন তৈরি করতে চায় বাই লুজিং ইলেকট্রনস। আর যারা নন মেটালস হয় তারা হয় ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ তারা নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করতে চায় বাই গেইনিং ওয়ান অর মোর ইলেকট্রনস। সুতরাং ইলেকট্রোনেগেটিভিটি কোনো এলিমেন্টের যত বেশি হবে তত বেশি সেটা নন মেটালিক ক্যারেক্টার শো করবে, এবং ইলেকট্রোনেগেটিভিটি যত কম হবে তত সেটা ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার শো করবে, বা আমরা এরকম বলতে পারি যে তার ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে এবং তার মেটালিক ক্যারেক্টার তত বাড়বে। সুতরাং এখান থেকে একটা কনক্লুশনে আসা যায় যে মেটালিক ক্যারেক্টার আর নন মেটালিক ক্যারেক্টার, এই দুটোকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে আমি বলবো যে নন মেটালিক ক্যারেক্টার ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। যে এলিমেন্ট যত বেশি ইলেকট্রোনেগেটিভ তার নন মেটালিক ক্যারেক্টার তত বেশি। ইলেকট্রোনেগেটিভ মিনস নেগেটিভ চার্জ বা অ্যানায়ন তৈরি করতে চায়, এবং সেগুলো কারা চায়? নন মেটালরাই চায়। অপরপক্ষে মেটালসগুলো ক্যাটায়ন বানাতে চায়, মানে পজিটিভ চার্জ বানাতে চায়, অর্থাৎ তাদের ইলেকট্রোপজিটিভিটি বেশি, সুতরাং তাদের ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে আমরা এখানে দিস ভ্যারিজ উইথ 1/En বলতে পারি। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের প্রথম যে আজকের পয়েন্ট, সেই পয়েন্টের মূল বক্তব্য। এখানে একটা স্পেশাল নোট আমরা লিখে রাখবো, সেটা হচ্ছে জেনারেলি metals are less electronegative than হাইড্রোজেন। মেটালসগুলো হাইড্রোজেনের থেকে লেস ইলেকট্রোনেগেটিভ হয় এবং নন মেটালগুলো হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। আমরা জানি যে হাইড্রোজেনের কত ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু 2.1, আমরা আগের দিন পাউলিং স্কেল নিয়ে ডিটেলড আলোচনা করেছিলাম। এবার এটার দুটো এক্সেপশন আছে, এবার এই এক্সেপশনটার জন্যই আসলে এই নোটটা আমাদের বলা। সেটা হচ্ছে প্ল্যাটিনাম এবং গোল্ড, এই দুটো হচ্ছে এমন মেটালস যাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু হাইড্রোজেনের থেকে বেশি হয়। ঠিক আছে, প্ল্যাটিনামের হচ্ছে 2.2 অ্যান্ড গোল্ডের হচ্ছে 2.4। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে বন্ড পোলারিটি। বন্ডের পোলারিটি বা বাংলা হচ্ছে ধ্রুবীয়তা। ঠিক আছে, আমরা জানি, তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছো যে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড দু রকমের হয়, একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড, একটা নন পোলার কোভ্যালেন্ট বন্ড। আমরা সম্ভবত এর আগে আলোচনা এখানেও করেছি। এবার সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সেটা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের উপরে। ঠিক আছে, তো বন্ড পোলারিটির টার্মে আমরা জানি, আমরা এখানে লিখি কোভ্যালেন্ট বন্ড অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। ঠিক আছে, পোলার বন্ড কারা? যেগুলো জেনারেলি হোমো অ্যাটমিক, সাধারণভাবে যারা হোমো অ্যাটমিক তারা হচ্ছে নন পোলার। হোমো অ্যাটমিক বন্ড মানে যে বন্ডে এই যে দুখানা অ্যাটম যাদের মধ্যে বন্ড হয়েছে তারা সেম এলিমেন্টের অ্যাটম। ফর এক্সাম্পল, যদি এইচের সঙ্গে এইচের বন্ড হয়, যদি নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বন্ড হয়, ঠিক আছে, যদি অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের বন্ড হয়, তাহলে জেনারেলি এরা যেহেতু হোমো অ্যাটমিক, একই এলিমেন্টের যেহেতু অ্যাটম, তাই এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাই এখানে কোনো ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস এই ধরনের পজিটিভ বা নেগেটিভ পোল তৈরি হয় না। উল্টোটা বললাম বোধহয়, তাই এরা নন পোলার হয়। অ্যাকচুয়ালি এটা নন পোলার হবে।
এখানে পোলার লিখছি, সরি ভুল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে নন পোলার, যেখানে হোমো অ্যাটমিক বন্ড তৈরি হবে, অর্থাৎ একই এলিমেন্টের দুটো অ্যাটম বন্ড তৈরি করবে। যেহেতু একই এলিমেন্টের দুটো অ্যাটমের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে না, তাই এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ পোল তৈরি হয় না, তাই বন্ডগুলো নন পোলার বা অধ্রুবীয়। ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে এরা হোমো অ্যাটমিক বন্ড থেকে এই নন পোলার কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। আর দু নম্বর হচ্ছে এখানে ডেল্টা ইএন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা ইএনটা সাফিক্সে লিখি, ডেল্টা ইএন হচ্ছে 0, দুটো অ্যাটমের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। ঠিক আছে, অপরপক্ষে পোলার বন্ডগুলোকে আমরা জেনারেলি এরকম এবি এই সাইন দিয়ে ডিনোট করি, এবং এটা যেমন হোমো অ্যাটমিক বন্ড, এটা অবভিয়াসভাবে দুটো আলাদা আলাদা অ্যাটম দেখাই যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে হেটেরো অ্যাটমিক বন্ড। ঠিক আছে, এবং এখানে 2 লিখলাম কেন, এটা 1। এবং 2 নম্বর হচ্ছে এখানে অবশ্যই ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দ্যান 0, দুজনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অবশ্যই থাকবে। ঠিক আছে, যেহেতু দুটো আলাদা এলিমেন্টের অ্যাটম। ফর এক্সাম্পল কার্বন ফ্লুরিন, কার্বন সিএল, ঠিক আছে, হাইড্রোজেন ব্রোমিন এটসেট্রা। তাহলে এইবার আমাদের আলোচনা হচ্ছে এই পোলার বন্ডগুলোকে নিয়ে। পোলার বন্ডের মধ্যে যাদের এই যে আমরা বলছি যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি হতে হবে, 0 থেকে বেশি মানে পজিটিভ হতে হবে, তো যত এবার বেশি হবে, যত বেশি পজিটিভ হবে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, ডিফারেন্স মানে সেটা পজিটিভ হবে, ডিফারেন্স মানে তো দুটোর পার্থক্য, তাই না, বড় থেকে ছোটোটা বিয়োগ করে। তাহলে এবার এই ডিফারেন্সটা যত বেশি হবে আমরা বলবো পার্টিকুলার বন্ডটা তত বেশি পোলার বন্ড। ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের আজকের হেডিং সেকেন্ড পয়েন্টের, যে বন্ড পোলারিটি, মানে একটা বন্ড কত বেশি পোলার হবে, যত বেশি ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু হবে তত বেশি বন্ডটা পোলার হবে। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড যেটা বললাম এটা মুছে নিই আগে, তারপরে আমি বলছি যে তাহলে মোর ইজ দ্য ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে আমরা ডেল্টা ইএন বলছিলাম, বিটুইন টু বন্ডেড অ্যাটম। ঠিক আছে, যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হবে, মোর পোলার উইল বি দ্য কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডটা তত বেশি পোলার হবে বা বন্ডের পোলারিটি তত বেশি হবে। এবার এখানে আরও একটা এখানে নোট আমরা লিখবো ফার্স্ট পয়েন্টের মতো, সেটা হচ্ছে হোমো অ্যাটমিক মানেই সবসময় সেটা নন পোলার কোভ্যালেন্ট বন্ড, সেটা সবসময় নাও হতে পারে, একটা এক্সেপশন আছে আর কি। এক্সেপশন নিয়ে আমরা আলোচনা, অ্যাকচুয়ালি এক্সেপশনটা হচ্ছে আমরা পরে অর্গানিক কেমিস্ট্রি পার্টে পড়বো ডিটেলডে। একটা এক্সাম্পল দিয়ে রাখি, সাপোজ এরকম একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, এটার নাম প্রোপিন, তোমরা নিশ্চয়ই জানো। এখন প্রোপিনে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে কখন কোনো একটা কার্বন পরমাণু sp হবে বা sp2 বা sp3 হবে, কী করে সেটা দেখে চিনবো। এই যে বাঁদিকের কার্বনটা, এটায় 4টে সিগমা বন্ড আছে, 3টে হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড করেছে, মানে সিঙ্গেল বন্ড করেছে, আর একটা এইটা কার্বনের সঙ্গে। সুতরাং এই পার্টিকুলার কার্বনটা আমরা বলতে পারি যে দিস ইজ sp3, কিন্তু এ একটা পাই বন্ড করেছে sp2, একই রকমভাবে এটাও sp2। এবার আমরা আগের দিন জেনেছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি sp2-র কী হয়, বেশি হয় না sp3-র থেকে, সব থেকে বেশি হয় sp-র। তাহলে যাই হোক, এখানে দেখো এটা sp3 কার্বন, এটা sp2 কার্বন, দুটোই কার্বন পরমাণু, মানে একই এলিমেন্ট কার্বনের পরমাণু, স্টিল দুজনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি আলাদা, sp2-র বেশি। তাহলে ডেফিনেটলি এই বন্ডটা এই যে সিসি বন্ডটা, এই বন্ডটা অবশ্যই পোলার বন্ড হবে, কারণ এই দুটো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা। মাঝখানে হাইড্রোজেনগুলোকে দেখে কনফিউজ হয়ে যাও না, আসলে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন এরকম 3 দিকে থাকে, আর এই কার্বনের সঙ্গে সরাসরি এই কার্বনটারই বন্ড থাকে। ঠিক আছে, হাইড্রোজেন আর এখানে কার্বন আর এখানে দুখানা হাইড্রোজেন। ন্যাচারালি যদি এটা sp2 হয় আর এটা sp3 হয়, তাহলে বেশি ইলেকট্রোনেগেটিভকে কার্বন, তাহলে এই কার্বনের দিকে আমার বন্ড পেয়ারটা মুভ করে যাবে। তাহলে ন্যাচারালি আমরা এই কার্বনটাতে
আমরা ডেল্টা নেগেটিভ লিখতে পারবো, আর এই কার্বনটাতে আমরা ডেল্টা পজিটিভ লিখতে পারবো, অর্থাৎ এটা একটা পোলার বন্ড কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে হোমো অ্যাটমিক হলেই সবসময় নন পোলার বন্ড হবে, এটা নাও হতে পারে। কপি করো। দেখো বন্ড লেংথ অফ পোলার কোভ্যালেন্ট বন্ড, পোলার কোভ্যালেন্ট বন্ডের বন্ড লেংথ বের করার জন্য সেটা ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করতে হবে আমাকে। যদি একটা এবি টাইপের বন্ড হয়, ঠিক আছে, এবি, তো আমরা একটা স্টিভেনসন সোমাকার ইকুয়েশন, এইটা আমরা পড়েছিলাম কখন, যখন আমরা কোভ্যালেন্ট রেডিয়াস আলোচনা করেছিলাম, মনে করে দেখো, সেটাই আরেকবার আমরা এখানে পড়ছি। তো ডি এবি, অর্থাৎ এবি একটা হেটেরো অ্যাটমিক কোভ্যালেন্ট বন্ড, তার বন্ড লেংথ বা ডিস্টেন্স যদি ডি হয়, দুটো অ্যাটমের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স, সেটাই হচ্ছে বন্ড লেংথ। সো দিস ইকুয়াল টু, ফর্মুলা ছিল আর অফ এ প্লাস আর অফ বি মাইনাস 0.09 এক্স এ মাইনাস এক্স বি। ঠিক আছে, যেখানে এক্স এ এক্স বি হচ্ছে এবি এলিমেন্ট দুটোর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু। সুতরাং এইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এই যদি আমাদের ফর্মুলা হয়, তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি দেখো। প্রথম কথা হচ্ছে এখান থেকে ছোট ছোট প্রবলেম থাকে, সেগুলো করতে হয়, কিন্তু এখান থেকে বেসিক্যালি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে দেখো এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের যে টার্মটা, তার আগে নেগেটিভ সাইন আছে। সুতরাং ডিফারেন্স যত বাড়বে, দুটো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে, তত এই ডান দিকের পুরো পার্টটা কী হবে, কমে যাবে, তাই না, ভ্যালুটা কমে যাবে, সুতরাং বন্ড লেংথ কমে যাবে। তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তত বন্ড লেংথ কিন্তু কম। তাহলে সেইটা আমরা কোথাও একটা লিখে রাখি যে বন্ড লেংথ বিএল ভ্যারিজ উইথ 1/ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি। এই হচ্ছে আমাদের এই থার্ড পয়েন্টের মূল বক্তব্য, আলোচনার বিষয়। এখন এই ফর্মুলা মনে রেখে আমাদের শুধুমাত্র এই বন্ড লেংথই বের করতে হয়। আমরা এর আগে বন্ড লেংথ বের করার দু একটা এক্সাম্পল বলেছি, সুতরাং সেই এক্সাম্পল এখানে আমি আর ডিটেল আলোচনা করছি না, আমি খালি দু একটা ইনফরমেশান দিয়ে যাচ্ছি যাতে করে তোমরা দু একটা প্রবলেম মানে এখান থেকে সলভ করতে পারো। সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে রাখি, সেটা হচ্ছে ক্যালকুলেট বন্ড লেংথ অফ HF, HCl and HBr বন্ড। ঠিক আছে, এবার ডেটা কী কী দেওয়া আছে দেখো। ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে বন্ড লেংথ অফ HH বন্ড। ঠিক আছে, HH বন্ডের বন্ড লেংথ হচ্ছে 74 পিকোমিটার, CL বন্ডের লেংথ হচ্ছে 199 পিকোমিটার, আর ব্রোমিন বন্ড লেংথ হচ্ছে 266 পিকোমিটার। একটু ভুল লিখলাম, 228 হবে। আর এছাড়া দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর, 3খানা বন্ড লেংথ দেওয়া আছে। আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া আছে, হাইড্রোজেনের 2.1, ফ্লুরিনের 4.0, ক্লোরিনের 3.0 এবং ব্রোমিনের 2.8। এই কটা ডেটা থেকে আমাকে এই 3টে বন্ড লেংথ বের করতে হবে। তো এই ফর্মুলা সিম্পলি ফেলে দেবো। এবারে আর মানে কি, আর এ মানে এ যদি হাইড্রোজেন হয়, তাহলে বি এখানে হচ্ছে এই হ্যালোজেনটা, এটার ক্ষেত্রে এটা এ বি, তাহলে বি হচ্ছে হ্যালোজেনগুলো ভাবি, আর এ হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই যে আর মানে কি, আর মানে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। এবার এইগুলো তো সব হচ্ছে, এই যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে হোমো অ্যাটমিক কোভ্যালেন্ট বন্ড। হোমো অ্যাটমিকের ক্ষেত্রে তো যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এখানে ডিফারেন্স নেই, তাই জন্য এখানে ফর্মুলা কি, আমি যদি বলতে চাই যে DHH, ঠিক আছে, এটা কত দেওয়া আছে দেখো, 74 পিকোমিটার। সুতরাং RH হাইড্রোজেনের কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে এই যে বন্ড লেংথ ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 37 পিকোমিটার হয়ে গেল। একই রকমভাবে যদি এফের যদি আমাকে অ্যাটমিক রেডিয়াস বের করতে হয়, তাহলে আমি সেটা পাবো কোত্থেকে,
আচ্ছা এফ এফ বন্ড লেন্থটা দেওয়া নেই তাই তো, সেটা দিতে হবে। এফ আর এফ এর বন্ড লেন্থ হচ্ছে, এফ এফ বন্ড লেন্থের ভ্যালু হচ্ছে কত, একটু দেখে নেওয়া যাক, 144 পিকোমিটার, 144 পিকোমিটার, ঠিক আছে। তাহলে এটা তার অর্ধেক 72 পিকোমিটার। এবার সিম্পলি তুমি এখানে ভ্যালু বসিয়ে দাও, 37 প্লাস 72 মাইনাস 0.09 ইন্টু ডিফারেন্সটা, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কত, 4 মাইনাস 2.1। সিম্পলি যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে এইচএফ বন্ডের বন্ড লেন্থ। তাহলে এই একই রকমভাবে এই তিনটে বন্ড লেন্থ বের করা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, ইউজিং শুমাকার স্টিভেনসন ফর্মুলা। কপি করো। ফোর্থ হচ্ছে বন্ড লেন্থের পরে বন্ড এনার্জি, ঠিক আছে। আর বন্ড এনার্জির সঙ্গে একই রকমভাবে, বন্ড এনার্জির সঙ্গে একই রকমভাবে ভ্যারি করে যে আরেকটা ধর্ম, সেটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি, ঠিক আছে। থার্মাল স্টেবিলিটি কীরকম এটা দেখো, একদম বেসিক জায়গা থেকে শুরু করছি। সাপোজ একটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আছে, আয়নিক বন্ড আছে, আর একটা কোভ্যালেন্ট বন্ড আছে। এবার আমরা অলরেডি জানি যে আয়নিক কম্পাউন্ড তাদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অনেক হাই। কেন? কারণ তাদের মধ্যে এই ফোর্স অফ অ্যাট্রাকশান অনেক বেশি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করে, ওয়্যারাজ এখানে কিন্তু ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক নয়, ঠিক আছে, মলিকিউলার এখানে অ্যাট্রাকশান কাজ করে। এখানে আয়নদের মধ্যে অ্যাট্রাকশান ন্যাচারালি ওটা অনেক বেশি হয়। তাহলে যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি, তাই এদের মেল্টিং পয়েন্ট হাই। মেল্টিং পয়েন্ট হাই মানে কি, বা বয়েলিং পয়েন্ট হাই মানে এদের মধ্যেকার এই অ্যাট্রাকশানটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি সাপ্লাই করতে হয়। এবার সেই এনার্জিটা আমরা জেনারেলি, এই বন্ড এনার্জিটা আমরা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এই কী বলবো কনসেপ্টটা। তো সেটা হচ্ছে এরকম যে একটা বন্ডকে ভাঙতে যত এনার্জি লাগে আর কি। এবার এক মোলের ক্ষেত্রে আমরা এটাকে জেনারেলি এক্সপ্রেস করি কিলো জুল পার মোল ইউনিটে বা কিলো ক্যালোরি পার মোল ইউনিটে, যে এক মোল এরকম বন্ড, এক মোল সংখ্যক বন্ড ভাঙতে কত এনার্জি লাগছে। তাহলে এই যে কত এনার্জি লাগবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, বন্ডটা যত বেশি স্ট্রং হবে তার উপর ডিপেন্ড করবে, তত বেশি এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে। একটা বন্ড যত বেশি স্ট্রং হবে, যত শক্তিশালী হবে, তাকে ভাঙতে আমাকে তত বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে যতটা এনার্জি সাপ্লাই করতে হচ্ছে সেটাই বন্ড এনার্জি। তাহলে সেটাই তাহলে কি ডিনোট করে, যে যার বন্ড এনার্জি বেশি সেই বন্ডটা তত বেশি শক্তিশালী, তাই তো। তাহলে আমরা এরকম বলতে পারি যে বন্ড স্ট্রেংথ, একটা বন্ডের স্ট্রেংথ ভ্যারিজ উইথ বন্ড এনার্জি ভ্যালু, তাই তো। এবার এই বন্ড স্ট্রেংথ বা শক্তিশালী কখন হবে, যখন অ্যাট্রাকশান ফোর্সটা বেশি হবে তখন। সেই কারণেই আয়নিক বন্ড অনেক বেশি শক্তিশালী হয়, যেহেতু দুটো আয়নের মধ্যে অ্যাট্রাকশান, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার আমরা যদি শুধুই কোভ্যালেন্ট নিয়ে আলোচনা করি তাহলে আমরা বুঝবো কি, যে ধরো কার্বনের সঙ্গে ফ্লুরিনের বন্ড আর কার্বনের সঙ্গে ব্রোমিনের বন্ড, দুটোই কোভ্যালেন্ট বন্ড। এবার ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কার্বনের হচ্ছে 2.1, ব্রোমিনের হচ্ছে 2.8, এখানে হচ্ছে 4.0। এবার ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা কি ডিনোট করে, ডিনোট করে এটাই যে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে ইলেকট্রন পেয়ারটা শিফট হয়ে যাবে। শিফট যদি হয় তাহলে এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে, অর্থাৎ চার্জ সেপারেশন হবে। আমি এর আগে একদিন বলেছিলাম, নিশ্চয়ই মনে থাকবে তোমাদের, যে চার্জ সেপারেশনটা যখন ম্যাক্সিমাম এক্সটেন্টে পৌঁছবে তখন বন্ডটা ব্রেক করবে এবং এফ ডেল্টা মাইনাসটাকে আমরা এফ মাইনাস লিখবো, মানে ইলেকট্রন পেয়ারটা পুরোপুরিও পেয়ে যাবে এবং নেগেটিভ চার্জে কনভার্টেড হবে এবং কার্বনটা পজিটিভ চার্জে কনভার্টেড হবে এবং ওটা সি প্লাস আমরা লিখব, যদি ফুল এক্সটেন্টে ইলেকট্রন পেয়ারটা শিফট করে যায় বা একেবারে ফ্লোরিন যদি ওকে একেবারে কি বলবো কমপ্লিটলি টেক আপ করে, ঠিক আছে। তাহলে এবার যত বেশি ফ্লুরিনের দিকে শিফট করবে তত বেশি ডেল্টা মাইনাস বা ডেল্টা চার্জের ভ্যালুটা বাড়বে। এবার যেহেতু এখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা অনেকটা, এখানে ডিফারেন্সটা অল্প 0.7 অনলি, সুতরাং এখানে ব্রোমিনটা যতটা বেশি ইলেকট্রন পেয়ারটা যতটা বেশি ব্রোমিনের দিকে সরবে তার পরিমাণটা এইটার থেকে নিশ্চয়ই অনেক কম হবে। ফ্লুরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ তাই বেশি করে অ্যাট্রাক্ট করছে ইলেকট্রন পেয়ারটাকে, তাই এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ব্যাপারটার ভ্যালু অনেক বেশি।
কিন্তু এইখানে ব্রোমিনের ডেল্টা মাইনাস আর কার্বনের ডেল্টা প্লাসের মানে চার্জ সেপারেশনের অ্যামাউন্টটা অনেক কম। তাহলে কোনটা এই দুটোর মধ্যে কোনটাতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের অ্যাট্রাকশানের যে ব্যাপারটা তার কাছাকাছি পৌঁছচ্ছে কোথায়? উপরটার ক্ষেত্রে যেখানে চার্জ সেপারেশন বেশি সেটা তত বেশি আমরা বলতে পারি যে ইট ইজ মোর আয়নিক দ্যান দিস বন্ড। তাহলে যত বেশি আয়নিক হবে, চার্জ সেপারেশন যত বেশি হবে তত বেশি আয়নিক হবে, ন্যাচারালি সেই বন্ডের স্ট্রেংথ তত বেশি হবে। সুতরাং এই বন্ড স্ট্রেংথটা ডিপেন্ড করে কার উপরে? ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এইখানকার মূল বক্তব্য যে একটা পোলার কোভ্যালেন্ট বন্ড, সেই পোলার কোভ্যালেন্ট বন্ডে যে দুটো অ্যাটম আছে যুক্ত, তাদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যত বেশি হবে তত বন্ডটা শক্তিশালী হবে। সুতরাং বন্ডটাকে ভাঙতে তত বেশি এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে। আমি উল্টোভাবে এরাও বলতে পারি যে যত বন্ডটা বেশি শক্তিশালী হবে তত বন্ডটা বেশি স্টেবল হবে, বন্ডটা তত নিজেকে রেজিস্ট করবে। তো যত তার স্ট্রেংথ বেশি হবে, আমি চাইছি তাকে ভাঙতে, তাহলে তার স্ট্রেংথ বেশি মানে কি? সে আমাকে রেজিস্ট করছে, আমি বন্ডটা ভাঙতে চাইছি, সে আমাকে রেজিস্ট করছে, সুতরাং তার স্টেবিলিটি বেশি, এটা আমি বলতে পারি। তাহলে যার স্টেবিলিটি বেশি ন্যাচারালি তাকে ভাঙতে অনেক বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে বন্ড এনার্জি যত বেশি হবে তত আমরা বলতে পারি যে থার্মাল স্টেবিলিটিও তার বেশি। তাহলে এখানে আমরা থার্মাল স্টেবিলিটিকেও অ্যাড করতে পারি যে দিস ভ্যারিজ উইথ থার্মাল স্টেবিলিটি। ঠিক আছে, বোঝানো গেল? তো এই হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট যে বন্ড এনার্জি এবং থার্মাল স্টেবিলিটি কীভাবে ডিপেন্ড করে না ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি। যে দুটো অ্যাটম বন্ডেড কোভ্যালেন্টলি তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তত বেশি বন্ড এনার্জি এবং তত বেশি থার্মাল স্টেবিলিটি। ঠিক আছে, কপি করে নাও। তাহলে চারটে পয়েন্টকে আমি যদি সামারাইজ করি তাহলে প্রথমত আমি বলবো যে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ উইথ 1 বন্ড লেংথ, এইটা একটা পেলাম আমরা স্টিভেনসন সমাকার ফর্মুলা থেকে। আর একটা আমরা যেটা পেলাম সেটাতে অনেকগুলো ফ্যাক্টরকে আমরা একসঙ্গে কানেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ উইথ কী বললাম? বন্ড এনার্জি, বন্ড স্ট্রেংথ আর থার্মাল স্টেবিলিটি। আর একটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, এটাকে বক্স করে দাও, আর যেটা পেলাম সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ উইথ নন মেটালিক ক্যারেক্টার আর দিস ভ্যারিজ উইথ 1 মেটালিক ক্যারেক্টার। ঠিক আছে, এই কটা আমরা চারখানা পয়েন্টে আলোচনা করলাম। কপি করো, ফিফথ পয়েন্টে যাব। পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার, এটাও একটা ইলেকট্রোনেগেটিভিটির খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশান। পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার আমরা আরও একটা অন্যভাবে বের করতে পারি, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়বো। সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, তার ভ্যালু থেকে আমরা তার এক্সপেরিমেন্টাল মানে অবজারভেশন করে আমরা যা ভ্যালু পাই এবং তার থিওরিটিক্যাল যা ভ্যালু, এই দুটোর ডিফারেন্সের মাধ্যমে আমরা একটা কোভ্যালেন্ট বন্ড কত পার্সেন্ট আয়নিক সেইটা আমরা বের করতে পারি। এখন কোভ্যালেন্ট বন্ড আয়নিক কী করে হচ্ছে? এই যে আমরা একটু আলোচনা করছিলাম বন্ড পোলারিটি, বন্ড যত বেশি পোলার হবে তত বেশি সে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তার ব্যাপারটা বাড়তে বাড়তে সেটা একদম 1 ইউনিট অফ প্লাস এবং মাইনাসের দিকে এগিয়ে যেতে থাকবে। তাহলে কোনো একটা বন্ড যত বেশি পোলার হবে তত তার মধ্যে আয়নিক বন্ডে পরিণত হওয়ার টেন্ডেন্সি বাড়তে থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি যে তার আয়নিক ক্যারেক্টার তত বাড়তে থাকবে। ঠিক আছে, এবার একটা তো বললাম মেথড, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়বো, তোমরা যারা পড়েছো অলরেডি তারা জানো যে সেখানে ডাইপোল মোমেন্টের ভ্যালু থেকে বের করা যায়। আর সেকেন্ড হচ্ছে এটা, যেখানে আমরা ব্যবহার করি হ্যানে স্মিথ ইকুয়েশন। এই ইকুয়েশন অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। সেটা হচ্ছে যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ইকুয়াল টু 16 ইন্টু XA মাইনাস XB প্লাস 3.5 ইন্টু XA
মাইনাস এক্স বি এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেখানে এক্স এ আর এক্স বি হচ্ছে এ এবং বি এই দুটো যারা কোভ্যালেন্টলি বন্ডেড সেই দুটো অ্যাটমের মধ্যেকার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে যে কোনো একটা বন্ডের আমরা কিন্তু পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বের করতে পারি। সাপোজ তোমাকে যদি বলা হয় যে এইচ এফ বন্ডের পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বের করো, তো আমরা জানি যে এটা 2.1 এবং এটা 4, সুতরাং এখানে 2.1 আর 4-এর যা ডিফারেন্স সেটা কত হবে বলো? 1.9, তাই তো? তাহলে এখানে 1.9 ইন্টু 16 প্লাস 1.9-এর হোল স্কোয়ার ইন্টু 3.5 যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে তার পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে, এখান থেকে আরও একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে তিনখানা আমরা এখান থেকে কনক্লুশন ড্র করব। সেটা হচ্ছে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার যদি ইকুয়াল টু 50% হয়, ঠিক আছে, 1 নম্বর। যদি কোনো কোভ্যালেন্ট বন্ডের পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার 50% হয়, তাহলে আমরা বলবো সেই বন্ডটা 50% আয়নিক আর 50% কোভ্যালেন্ট। তাহলে এখান থেকে আমরা যেটা কনক্লুশন পাবো সেটা হচ্ছে বন্ড ইজ 50% কোভ্যালেন্ট আর 50% আয়নিক। যদি পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার গ্রেটার দেন 50% হয়, তাহলে আমরা বলবো যে বন্ডটা, যেহেতু পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার 50-এর বেশি, তাহলে বন্ডটার মধ্যে আয়নিক ক্যারেক্টারের ব্যাপারটা কোভ্যালেন্ট ক্যারেক্টারের তুলনায় বেশি। আমরা বলবো যে বন্ডটা প্রিডমিনেন্টলি আয়নিক। ঠিক আছে, বন্ড ইজ প্রিডমিনেন্টলি আয়নিক। আর যদি উল্টোটা হয় যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার হচ্ছে লেস দেন 50%, তাহলে আয়নিক ক্যারেক্টার 50-এর কম, সুতরাং কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে তখন বন্ডটা হবে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। তাহলে বন্ড ইজ প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। ঠিক আছে, তবে এখানে একটা এই ইকুয়েশনটার একটা লিমিটেশনও আছে। লিমিটেশনটা কি? ধরা যাক এটা এইচএফ না হয়ে আমি হাইড্রোজেন H2 ক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে এইচ এবং এইচের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0, 2.1 মাইনাস 2.1, যেখানে হোমোঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে হোমোঅ্যাটমিক এবং যদি ডাইঅ্যাটমিক হয় সেক্ষেত্রে। তাহলে যদি এটা 0 এবং এটা 0 হয়ে যায়, তাহলে পুরো ডান দিকটা কী হয়ে গেল? 0। তাহলে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার 0, সুতরাং বন্ডটা 100% কোভ্যালেন্ট। এখন এই যে 100% কোভ্যালেন্ট, এইটা প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়, থিওরিটিক্যালি সম্ভব। ইভেন প্র্যাকটিক্যালি তো এটাও দেখা যায়, আমরা এখানে লিখি একটা নোট হিসাবে, যে ইফ ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি আমরা লিখে দিই এখানে, যে ইফ ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি equal to 0 for homoatomic covalent bond, for example HH, then according to Haney-Smith equation, percentage ionic character equal to 0, that is bond is 100% covalent। ঠিক আছে, 100% covalent, এটা মুছে দিচ্ছি। বন্ডটা 100% covalent, but this is only theoretical। In practice HH bond has 98% covalent character and 2% ionic character। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখা যায় যে কোনো বন্ডে 100% আয়নিক
বা 100% কোভ্যালেন্ট এইটা হতে পারে না, ঠিক আছে। খুব সামান্য পরিমাণে হলেও কোনো বন্ডের মধ্যে মানে কোনো কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার বা কোনো আয়নিক বন্ডের মধ্যে আর কি কোভ্যালেন্ট ক্যারেক্টার অবশ্যই থাকে। কপি করে নাও। 6 নম্বর হচ্ছে নেচার অফ অক্সাইডস অ্যান্ড অক্সি অ্যাসিডস, ঠিক আছে। নেচার অফ অক্সাইডস অ্যান্ড অক্সি অ্যাসিডস। অক্সাইড আমরা জানি অনেক রকমের অক্সাইড হয়, তার মধ্যে বেসিক যে 3টে বা 4টে টাইপ সেগুলো হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যাম্ফোটেরিক অর্থাৎ উভধর্মী অক্সাইড এবং নিউট্রাল বা প্রশম অক্সাইড, এই 4টে টাইপ হয়। এদের মধ্যে আমরা এর আগে জেনেছি যে যারা নন মেটালিক অক্সাইডস যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নন মেটালদের যারা অক্সাইড তারা জেনারেলি অ্যাসিডিক হয়, আর যারা মেটালিক অক্সাইড তারা হচ্ছে বেসিক বা অ্যালকালাইন হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে দুটো ইনফরমেশন, প্রথমে মেটালিক অক্সাইডস হচ্ছে বেসিক, এগুলো জেনারেল টার্ম, কিন্তু মানে এরকম না যে সমস্ত মেটালিক অক্সাইডই বেসিক হবে। মেটালিক অক্সাইড কিন্তু অ্যাসিডিক এরকমও হয়, সেই সমস্ত এক্সেপশন নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। নন মেটালিক অক্সাইডস এরা জেনারেলি অ্যাসিডিক হয়। এবার আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই ক্রমশ অ্যালং আ পিরিয়ড, তাহলে নন মেটালিক ক্যারেক্টার ক্রমশ বাড়তে থাকে, তাই তো। লিথিয়াম, সেকেন্ড পিরিয়ড লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এবং থার্ড পিরিয়ডে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার অ্যান্ড ক্লোরিন। যত আমরা ডান দিকে যাব তত এদের অক্সাইডসগুলো তত বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে। আমরা এরকম লিখতে পারি, যদি এর নিচে পটাশিয়াম বা রুবিডিয়াম বা সিজিয়াম লিখি, তাহলে আমরা লিখব যে যত আমরা নিচের দিকে যাচ্ছি তত অক্সাইডগুলো বেশি বেসিক হয়, এবং যত এই দিকে যাচ্ছি তত অক্সাইডগুলো বেশি অ্যাসিডিক হয়, ঠিক আছে। অক্সাইডসগুলো তত বেশি অ্যাসিডিক হয়, অর্থাৎ অক্সাইডসগুলোর বেসিক নেচার তত কমতে থাকে, এবং যত নিচের দিকে নামি তত অক্সাইডসগুলোর বেসিক নেচার বাড়তে থাকে, অ্যাসিডিক নেচার কমতে থাকে। এবার কেন এরকম হয়? কারণ হচ্ছে যারা নন মেটালিক অক্সাইডস তারা জেনারেলি জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, তাই ওদেরকে আমরা অ্যাসিডিক অক্সাইডস বলি। আর যারা মেটালিক তারা সাধারণত জলের সঙ্গে রিয়াকশান করে বেস তৈরি করে, আর এই গ্রুপ 1 বা গ্রুপ 2-র ক্ষেত্রে এরা তো অনেক সময় অ্যালকালিও তৈরি করে ফেলে, এদের হাইড্রোক্সাইডসগুলো সলিবল ইন ওয়াটার, তাই এরা হচ্ছে বেসিক, ঠিক আছে। এবার যত নিচে নাম থাকি তত বেসিক ক্যারেক্টার বাড়তে থাকে কাদের না অক্সাইডসগুলো, অর্থাৎ Li2O থেকে Na2O বেশি অ্যাসিডিক বেসিক, আরও বেসিক হচ্ছে পটাশিয়াম অক্সাইড, রুবিডিয়াম এবং সিজিয়াম অক্সাইড আরও বেশি বেসিক ইন নেচার, আর যত ডান দিকে যাই তত বেশি এরা অ্যাসিডিক ইন নেচার হয়, ঠিক আছে। কতগুলো এক্সাম্পল যদি আমি দিই তাহলে দেখো, এটা মুছে নিই আগে। এবার এখানকার ব্যাপারগুলো এক্সপ্লেন করার জন্য আরও কিছু সাপোর্টিং আমাদের আরও কিছু সাপোর্টিং ডেটা বা ইনফরমেশান আছে আমাদের হাতে। যেমন ধরো অ্যাসিডিক নেচার অফ অক্সাইড, এইটা ডিপেন্ড করে কার উপরে? এটা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি অফ এলিমেন্ট, ঠিক আছে। জেনারেলি এলিমেন্টগুলো নন মেটাল, তাই নন মেটালই লিখছি এখানে। যে এলিমেন্টের অক্সাইড সেই এলিমেন্টে যত বেশি ইলেকট্রোনেগেটিভ সেই এলিমেন্টের অক্সাইড তত বেশি অ্যাসিডিক, ঠিক আছে। আরও একটা ফ্যাক্টর এখানে আমরা বলতে পারি, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের উপরেও ডিপেন্ড করে। এটা আমরা সেম এলিমেন্ট যখন একাধিক অক্সাইড তৈরি করে তাদের অ্যাসিডিক ক্যারেক্টারের বা কম বেশির সেটা আমরা
যখন কম্পেয়ার করি তখন আমরা এই সেকেন্ড যে ফ্যাক্টরটা এইটাকে আমরা তখন বিচার করি। কি হচ্ছে দেখো, তাহলে যে এলিমেন্টগুলো আমি লিখেছিলাম, আমি যদি দেখি যে Li2O, আমি যদি অ্যাসিডিক নেচার যদি বলি, তাহলে Li2O, Li এর পরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের তো অক্সাইড হয় না, তাই না? আমরা অক্সাইড নিয়ে আলোচনা করছি। অক্সিজেনের তো অক্সাইড হবে না, আর ফ্লুরিন তারও অক্সাইড হবে না। ফ্লুরিন যদি কম্পাউন্ড তৈরিও করে সেটাকে আমরা কখনো লিখি এরকম F2O, আবার কখনো আমরা লিখি OF2। অ্যাকচুয়ালি F2O লেখাটা ভুল, OF2 লেখাটা সঠিক। কেন? ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, যে ইলেকট্রোনেগেটিভটা বেশি, যে এলিমেন্টটা বেশি ইলেকট্রোনেগেটিভ তার নামের পরে, তার নামের শেষে সাধারণভাবে IDE কথাটা যোগ হয়। IDE মানে আইড, অক্সাইড, ঠিক আছে? নাইট্রাইড, ফ্লুরাইড, ক্লোরাইড, এই যে লাস্টে IDE যোগ হচ্ছে, এটা সেই এলিমেন্টের সঙ্গে হবে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? তাই জন্যই এটা কার্বন ডাই অক্সাইড, যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? এগুলো সব ওই জন্য অক্সাইড, কারণ এই এলিমেন্টগুলোর সবারই ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন থেকে কম। কিন্তু ফ্লুরিনের বেশি, তাই এটা ফ্লুরিনের অক্সাইড না, বরং এটা অক্সিজেনের ফ্লুরাইড, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা অক্সাইড নিয়ে আলোচনা করছি, তাই সেকেন্ড পিরিয়ডের অক্সাইডগুলো এখানেই শেষ হলো, ঠিক আছে? আমরা যদি থার্ড পিরিয়ডের কথা বলি তাহলে আমরা অবশ্য সবাইকে ইনক্লুড করতে পারবো, কারণ থার্ড পিরিয়ডে লাস্ট হ্যালোজেন হচ্ছে ক্লোরিন, যার ইলেকট্রোনেগেটিভিটি 3, অক্সিজেনের 3.5, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ওটা ক্লোরিনের অক্সাইড হবে, ঠিক আছে? তাহলে Na2O, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের পরে অবশ্যই সিলিকন। ফসফরাসের ক্ষেত্রে আমরা জেনারেলি P2O5 লিখি, অ্যাকচুয়ালি ওটা P4O10 লেখা বেটার। যাই হোক, সালফার ট্রাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড যেটা খুশি লিখতে পারো, আর Cl2O যদি লিখি, অ্যাকচুয়ালি Cl2O7 এখানে লিখছি আমি। কেন লিখছি তার সেটা কারণটা হচ্ছে এদের এই এলিমেন্টগুলোকে আমরা ক্রমবর্ধমান অক্সিডেশন নাম্বারের ভিত্তিতেও সাজালাম, তাই জন্য আমি ওইটা লিখলাম, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে প্রথম কথা হচ্ছে এই দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, এই দুটো লিখে নাও। এইটা মুছে দিচ্ছি আমি, এই লেখাটা অবশ্যই উইদিন আ বক্স থাকতে হবে, ঠিক আছে? এটাকে বক্সের মধ্যে করে নাও, দিয়ে আমি এটাকে মুছছি। এইবার যাদেরকে আমি এখানে লিখেছি অলরেডি, তাদের মধ্যে দেখো অ্যাসিডিক ক্যারেক্টার ডান দিয়ে গেলে বাড়ছে। এবার ইন প্র্যাকটিস এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা এই পিরিয়ডের লিথিয়াম, এরা বেসিক হয় নেচারে, এরা বেসিক অক্সাইড। কেন? কারণ এরা মেটালিক। বেরিলিয়ামও মেটাল, কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল, কিন্তু বেরিলিয়ামকে ইন দ্য ট্রু সেন্স একে অ্যালকালাইন আর্থ মেটাল বলা যায় না, কারণ এর অক্সাইডটা অ্যালকালাইন বা বেসিক নয়, এটা হচ্ছে অ্যামফোটেরিক বা উভধর্মী। সেম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অ্যামফোটেরিক। বাদ বাকি এইবার এরা সবাই হচ্ছে, সরি, বোরনটাও হচ্ছে অ্যামফোটেরিক। বাদ বাকি এই দুটো হচ্ছে অ্যাসিডিক। এখানে বোরন ট্রাইঅক্সাইড অ্যামফোটেরিক, ঠিক আছে? বেরিলিয়াম আর বোরন এই দুজন অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করে, এরা সবাই হচ্ছে আবার অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে সেকেন্ড পিরিয়ডে এই হচ্ছে বর্ডার, থার্ড পিরিয়ডে এইটা হচ্ছে বর্ডার। এখন কোন অ্যাসিডগুলো কোন অক্সাইডগুলো অ্যামফোটেরিক সেকেন্ড থার্ড পিরিয়ড বা ইভেন ফোর্থ পিরিয়ড মিলিয়ে, মানে খুব কমন যারা অ্যামফোটেরিক অক্সাইড সেইগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাসিডিক এবং বেসিক অক্সাইড এদের মাঝখানে অ্যামফোটেরিকগুলোই আসে। কিছু অক্সাইড আছে যারা হচ্ছে নিউট্রাল, যারা না অ্যাসিডিক না বেসিক কিছুই নয়, নিউট্রাল, সেই রকমও কয়েকটা আছে। আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। তো প্রথম কথা হচ্ছে অ্যামফোটেরিক কারা হবে? অ্যামফোটেরিক অক্সাইডসগুলোর ক্ষেত্রে এদের মনে রাখার একটা সাধারণ, একটা খুব কমন একটা নেমোনিক্স আছে, সেটা হচ্ছে নেমোনিক্সটা হচ্ছে ইংরেজিতে লিখছি, হিন্দি নেমোনিক অবশ্যই, জানাবে আলী
বেকার গায়া পাঞ্জাবি সং, ঠিক আছে। জানাবে আলী, কেউ আলী বলে কোনো একজন আছেন, তিনি পাঞ্জাবি গান খুব বেকার গেয়েছেন, খুব বাজে করে গেয়েছেন। এইটা হচ্ছে নেমোনিক্স। মনে রাখার ট্রিক, এলিমেন্টস Zn, জিঙ্ক অক্সাইড, এইটুকু, হ্যাঁ বড় করে লিখে ফেললাম, ছোটো করে লিখে, Zn অক্সাইড, জিঙ্ক অক্সাইড। এই বি মানে B2O3, আলি বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে বেকার, এটা হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, BeO। আর এই যে কার, CaR, এটা অ্যাকচুয়ালি ক্রোমিয়াম Cr2O3 জন্য, হ্যাঁ, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড। গায়া থেকে এটা আসছে গ্যালিয়াম অক্সাইড। গ্যালিয়াম আমরা জানি অ্যালুমিনিয়ামের ঠিক নিচে থাকে, সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডের যা সংকেত হবে গ্যালিয়াম অক্সাইডেরও একই হবে। পাঞ্জাবি সং মানে হচ্ছে এটা লেডের কথা বলছে, পি দিয়ে শুরু, লেড, তাই লেড। লেডের ক্ষেত্রে PbO2 এই দুজনেই অ্যামফোটেরিক। এবং Sn, এটা Sn, সং থেকে এটা অ্যাকচুয়ালি Sn বা টিন। তো টিনেরও দুখানা অক্সাইড হয়, স্ট্যানাস আর স্ট্যানিক, দুজনেই হচ্ছে অ্যামফোটেরিক। তাহলে অ্যামফোটেরিক অক্সাইডস মনে রাখার খুব ভালো এটা একটা ট্রিক। এটা মুছছি আমি নিচেরটা। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিক, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যদি এরকম কোনো কোয়েশ্চেন দেয় 1 মার্কের, হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইডস ইজ অ্যামফোটেরিক বা ইজ নট অ্যামফোটেরিক, আমাদের এইটা মনে রাখলেই মোটামুটি কাজ চলে যাবে, ঠিক আছে। কপি করো। আচ্ছা, এর সঙ্গে আরেকটাও বলে নিই, যেটা একটু আগে বলছিলাম, যে নিউট্রাল অক্সাইডস আছে কিছু কিছু। নিউট্রাল অক্সাইডস কারা? এরা অ্যাসিড এবং বেস কারোর সাথে এরা রিয়াকশান করে না। এক্সাম্পল, নাইট্রোজেনের দুটো অক্সাইড আছে, NO আর N2O। N2O-তে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, NO-তে +2। +1 +2-র ওপরে যদি কোনো অক্সিডেশন নাম্বার হয় নাইট্রোজেনের অক্সাইডের, তারা সবাই হচ্ছে অ্যাসিডিক হয়ে যায়, ঠিক আছে। আমরা একটু আগে দেখেছিলাম যে অক্সিডেশন নাম্বার বাড়লে অ্যাসিডিক নেচার বাড়ে অক্সাইডের। তো এরপরে 3, 4, 5 যারা হয় তারা সবাই অ্যাসিডিক অক্সাইডস হয়। এরা দুজন নিউট্রাল। আচ্ছা, কার্বন মনোক্সাইড এবং জল, এই চারটে হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইডস, ঠিক আছে। কপি করো। আমরা আলোচনা করছিলাম অক্সাইড এবং অক্সি অ্যাসিডস নিয়ে। আমরা অক্সাইড সংক্রান্ত আলোচনা করলাম, এবার আমরা আসছি অক্সি অ্যাসিডস এই আলোচনাতে। এবার দেখো, অক্সি অ্যাসিড কাদের বলবো আমরা, কাদের বলবো? অ্যাকচুয়ালি অ্যাসিড মানে H+ তৈরি করে সেখানে, অর্থাৎ H+ তৈরি হওয়ার মতন একটা H অ্যাটম থাকতে হবে। জেনারেলি H অ্যাটমটা কোনো একটা নন মেটালের সঙ্গে, নন মেটালিক কোনো এলিমেন্টের সঙ্গে, অ্যাটমের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এবার সাপোজ HCl বা HI, এগুলো অ্যাসিড, হাইড্রোক্লোরিক বা হাইড্রো আয়োডিক অ্যাসিড। এবার এদেরকে আমরা বলছি হাইড্রাসিডস বা হাইড্রা অ্যাসিডস, অনেক সময় ভেঙে বললে আর একসঙ্গে বললে হাইড্রাসিড। হাইড্রাসিডস কারা? যেখানে হাইড্রোজেনের সঙ্গে সরাসরি নন মেটাল যুক্ত থাকবে, ঠিক আছে, HFO হতে পারে। আর অক্সি অ্যাসিড যেখানে, অক্সি অ্যাসিড মানে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যেখানে হাইড্রোজেনের সঙ্গে সরাসরি অক্সিজেন যুক্ত থাকবে এবং সেই অক্সিজেনের সঙ্গে কোনো নন মেটাল যুক্ত থাকবে, ঠিক আছে। তো তাহলে এখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে নন মেটাল, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি যদি সালফিউরিক অ্যাসিড লিখি, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে আমরা যদি এর স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো যে এটা দেখতে এরকম হয়। এরকম দেখতে হয় সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে হাইড্রোজেনটা মানে যে হাইড্রোজেন থেকে H+টা তৈরি হবে, অ্যাসিড মানে তো H+ তৈরি হবে, সেরকম হাইড্রোজেন থাকবে। তাহলে যে হাইড্রোজেন থেকে H+ তৈরি হবে সেই হাইড্রোজেনটা সরাসরি যুক্ত থাকবে অক্সিজেনের সাথে, অক্সিজেনটা সরাসরি যুক্ত থাকবে নন মেটালের সঙ্গে, সালফার নন মেটাল, ঠিক আছে। যদি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার জন্য। H3PO3, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস, এর সংকেত কীরকম হবে দেখো।
এরকম দেখো এইচ তিনটে হয়েছে, পি আর ও তিনটা হয়েছে। এইবার এইখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা আমি লিখলাম এই কারণেই যে এই যে অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত আছে এই দুটো হচ্ছে কেবলমাত্র এইচ প্লাস তৈরি করতে পারে, ঠিক আছে। অন্য নন মেটালের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে সেটা এখানে এই ক্ষেত্রে এটা কিন্তু এইচ প্লাস হিসেবে বাইরে বেরোতে পারে না। সুতরাং একটা মলিকিউল অফ অ্যাসিড সেটা যতগুলো এইচ প্লাস তৈরি করতে পারে সেটা হচ্ছে তার বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা। সুতরাং এই যখন ডিসোসিয়েট করবে তখন এখান থেকে দুখানা এইচ প্লাস তৈরি হবে, ঠিক আছে। এটা দেখে মনে হতে পারে যে তিনটে এইচ প্লাস তৈরি হবে, কিন্তু তা নয়। কারণ অক্সি অ্যাসিডের ক্ষেত্রে অক্সি অ্যাসিডস হচ্ছে এটাই যেখানে হাইড্রোজেনটা যেটা এইচ প্লাস হিসেবে বেরোতে পারবে সেটা সরাসরি অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে আর এখানে একটা HPO3 2- আয়ন তৈরি হবে, ঠিক আছে। তাহলে অক্সি অ্যাসিড এবং হাইড অ্যাসিডের ডিফারেন্স বোঝানো গেল। এইবার আমরা কিছু অক্সি অ্যাসিডের অ্যাসিডিক নেচারের অর্ডারটা আলোচনা করব। দেখো এখানে কিছু কোয়েশ্চেন আমি লিখেছি, মিক্সড কোয়েশ্চেন। মিক্সড মানে কি? মিক্সড মানে হচ্ছে আমরা দুটো তো পড়লাম একটু আগে যে অ্যাসিডিক নেচার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ নন মেটাল, আরেকটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ নন মেটাল। দুটো জিনিসের উপরে আমরা শুরুতে দেখবো যে নন মেটালগুলো যারা আছে তাদের আগে আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখব কম বেশি আছে কিনা। যদি দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি সেম মানে সেম এলিমেন্ট তখন আমরা অক্সিডেশন নাম্বার দেখব। তাহলে প্রথমটা দেখো কে আছে নন মেটালটা, বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সুতরাং এই অক্সি অ্যাসিড তিনটের মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক হবে নাইট্রিক অ্যাসিড, তারপরে কার্বনিক অ্যাসিড এবং লাস্টে বোরিক অ্যাসিড, ঠিক আছে। আবার এখানে দেখো সালফার এবং সালফার, দুটোই সালফার। তাহলে এবার যেহেতু সেম নন মেটাল হয়ে গেছে তাহলে এখন ইলেকট্রোনেগেটিভিটি সেম। এইবার আমাকে দেখতে হবে অক্সিডেশন স্টেট। যারা রেডক্স চ্যাপ্টার পড়েছো তারা অলরেডি জানবে যে সালফার এখানে +6 স্টেটে থাকে আর এখানে +4 স্টেটে থাকে, ঠিক আছে। যারা পড়োনি এখনও পর্যন্ত তারা কীভাবে বুঝবে? তারা এইভাবে বুঝবে যে অক্সিজেনের -2 হয় অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, হাইড্রোজেনের হয় +1। তাহলে -2 করে চারটে, -8 +2, -8 +2 -6। এই দূরে যদি -6 হয় তাহলে সালফারের হতে হবে +6, কারণ ওভারঅল 0 হতে হবে অক্সিডেশন নাম্বারের যোগফলটা। কেন 0 হতে হবে? কারণ এটা নিউট্রাল একটা মলিকিউল, এর মাথায় কোনো চার্জ নেই। যদি এটা আয়ন হতো তাহলে পুরোটা সবার অক্সিডেশন নাম্বারের যোগফলটা সেই আয়নের যা চার্জ তার সঙ্গে সমান হতো। ফর এক্সাম্পল যদি SO4 2- আমরা বলি তাহলে SO4 2- চার্জ কত? -2। তাহলে এখানে সালফারের যদি আমি ধরি x, জানি না কত, অক্সিজেনেরটা জেনারেলি সবাই জানে -2 করে হয়, তাহলে -2 × 4 কত? -8। তাহলে x - 8 = -2 লিখতাম। সেখান থেকে আমরা x এর ভ্যালু বের করতাম, সেটাও 6 হতো। যাই হোক, তা = দিয়ে কত লিখবো সেটা ডিপেন্ড করবে মাথায় চার্জ কত আছে তার উপরে। এখানে কোনো চার্জ নেই তাই =0 লিখবো। তাহলে এটা যদি x হয় তাহলে x এখানে +2 আর এখানে -8 = 0। তাহলে দেখো x = +6। একই রকমভাবে এখানে +4। তাহলে অক্সিডেশন নাম্বার যার বেশি তার আম্লিকতা বা অ্যাসিডিক নেচার বেশি হবে। এখানেও তাই। দেখো নাইট্রোজেন HNO3-তে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হয় +5 আর এখানে হয় +3। -4 + 1 -4 + 1 -3, সুতরাং এর +3। এখানেও তাই। দেখো +6 +4। অক্সিডেশন নাম্বার বেশি হলে তার সেই অক্সাইডের বা সেই অক্সি অ্যাসিডের আম্লিক ধর্ম বেশি হবে, ঠিক আছে। এখানে দেখো ফ্লুরিন বেশি, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ন্যাচারালি দিস ইজ দ্য অর্ডার। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম একই গ্রুপে, গ্রুপ 16-এ। যত নিচের দিকে নামি ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। তাহলে সালফার মোস্ট ইলেকট্রোনেগেটিভ তিনজনের মধ্যে। তাহলে এই হচ্ছে অর্ডার। একই রকমভাবে এখানেও তাই। আবারও সেই সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, নাইট্রোজেন। আবার এখানে যেহেতু সেম নন মেটাল তাহলে আবার আমরা চলে যাবো কোথায়? অক্সিডেশন নাম্বারে। তাহলে -2 × 5 মানে -10। -10 মানে দুটো নাইট্রোজেনের +10, টোটালটাকে 0 হতে গেলে। তাহলে এক নাইট্রোজেনের কত? +5। সেম এখানেও -3 × -2 মানে -6। তাহলে দুটো নাইট্রোজেনের +6, তাহলে একটা নাইট্রোজেনের +3, ন্যাচারালি এর বেশি, ঠিক আছে। কপি করো।
এরকম আরও টুকটাক তোমরা পাবে, এরকম আরও এক্সাম্পল, সেগুলো করবে। এবার এই পার্টিকুলার হেডিংয়ের আন্ডারে আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো নোট আকারে আমি বলছি, তোমরা কপি করে নাও। আগে এটা কপি করো। তাহলে নোটটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এটা লিখে নাও। সেটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইডস অন ডিসলিউশন মানে দ্রবীভূত হওয়া জলের মধ্যে। অ্যাসিডিক অক্সাইডস অন ডিসলিউশন in water gives oxy acid of same oxidation number as that of the element in oxide। ঠিক আছে, provided that oxy acid exists। এই কথাটার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাসিডিক অক্সাইড, তাকে যখন জলে আমরা মেশাচ্ছি, অ্যাসিডিক অক্সাইড অ্যাসিড তৈরি করে, তাই জন্য অ্যাসিডিক অক্সাইড। তাহলে ও যে অ্যাসিডটা তৈরি করবে gives an oxy acid of same oxidation number as that of the element in the oxide। মানে অক্সাইডে এলিমেন্টার যা অক্সিডেশন নাম্বার আছে সেই অক্সিডেশন নাম্বারটাই থাকবে ওই অক্সি অ্যাসিডটাতে, ওই পার্টিকুলার এলিমেন্টে। একটা এক্সাম্পল দিই, ধরো এই যে আমরা একটু আগে বললাম N2O5 এ নাইট্রোজেনের কত +5 বললাম না, -2 করে 5টা মানে +10, সুতরাং দুটো নাইট্রোজেনের +10, তাই একটা নাইট্রোজেনের +5 যদি এর অক্সিডেশন নাম্বার হয়, তাহলে এই যখন জলের সঙ্গে রিয়াকশান করছে তখন যে অক্সি অ্যাসিডটা তৈরি করবে সেই অক্সি অ্যাসিডেও নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হবে +5। এবার +5 ওয়ালা অক্সি অ্যাসিড নাইট্রোজেনের সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। সুতরাং ইট ইজ ইমপ্লাইড যে যখনই N2O5-কে যে আমি জলে মেশাবো তখন ও HNO3 তৈরি করবে, অন্য কোনো নাইট্রোজেনের অক্সি অ্যাসিড তৈরি করবে না। একই রকমভাবে যদি আমি N2O3 যেখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, ওকে যখন আমি জলের সঙ্গে মেশাবো তখন ও তৈরি করবে HNO2, কারণ HNO2তেও নাইট্রোজেন +3। এইটা মেনটেন হবে। কতক্ষণ মেনটেন হবে? যতক্ষণ সেটা এক্সিস্ট করে। মানে যদি এরকম হয় যে আমি N2O3-র সঙ্গে H2O মেশালাম, এবার ইকুয়েশন অনুযায়ী এটা লিখে দিলাম, এবার এই যে অ্যাসিডটা, এক্ষেত্রে নাইট্রাস অ্যাসিড তার অস্তিত্ব আছে। যদি এরকম কোনো অ্যাসিড হয় যার অস্তিত্বই নেই, মার্কেটে পাওয়াই যায় না বা ল্যাবে তৈরি করাই যায় না, তাহলে সেই রকম ইকুয়েশন আমি লিখতে পারবো না। ফর এক্সাম্পল যদি N2O4 লিখি আমি, N2O4 নাইট্রোজেন একটা অক্সাইড। এখন N2O4 দেখো নাইট্রোজেনের কত জারণ সংখ্যা, অক্সিজেন -2 করে 4টে মানে -8, তাহলে দুটো নাইট্রোজেনের +8, তাহলে একটা নাইট্রোজেনের +4। তাহলে +4 যদি লিখি, এবার এই +3 আর +5 মানে এই দুটো অক্সি অ্যাসিডের মাঝামাঝি কোনো অক্সি অ্যাসিড নাইট্রোজেনের সেটা হয় না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই আমাদের এখানে এই তিনটে যে আমরা ইকুয়েশান লিখলাম তার মধ্যে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। সেটা হচ্ছে যে যখন এরকম কেস হবে যে ওই সেম অক্সিডেশন স্টেটের অক্সি অ্যাসিড এক্সিস্ট করে না, তখন ও কী করবে? তখন ও যেহেতু মাঝামাঝি জায়গায় আছে, ও লোয়ার এবং হাইয়ার দুটো অক্সিডেশন স্টেটের অক্সি অ্যাসিড দুটোকেই ও তৈরি করবে। সুতরাং এখানে আমরা লিখব HNO2 প্লাস HNO3 দুটোই তৈরি হবে। খুব ইম্পর্ট্যান্ট আরও একটা সেন্সে, সেটা হচ্ছে এখানে নাইট্রোজেন +4, এখানে নাইট্রোজেন +5, এখানে নাইট্রোজেন +3। যখন এই ধরনের কোনো রিয়াকশান হয় যেখানে একটা এলিমেন্ট খুব মন দিয়ে শোনো, যেখানে একটা এলিমেন্ট মাঝামাঝি একটা অক্সিডেশন নাম্বারে এক্সিস্ট করছে, +4 মাঝামাঝি, কার সাপেক্ষে মাঝামাঝি? 3 আর 5-এর সাপেক্ষে মাঝামাঝি, তাই তো? তাহলে এবার তোমরা যারা রেডক্স যারা পড়েছো, রেডক্স চ্যাপ্টার, তারা জানবে অক্সিডেশন নাম্বার কমে যাওয়া মানে বিজারণ
বা রিডাকশান, এবং অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া মানে জারণ বা অক্সিডেশন। তাহলে নাইট্রোজেন এখানে +4 থেকে একবার +5 হচ্ছে, মানে নাইট্রোজেন অক্সিডাইজ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেন +3তেও যাচ্ছে, মানে রিডাকশানও হচ্ছে। যখন একটাই এলিমেন্ট মাঝামাঝি কোনো একটা অক্সিডেশন স্টেট থেকে হাইয়ার এবং লোয়ার দুটো অক্সিডেশন স্টেটের আলাদা দুটো কম্পাউন্ড তৈরি করে, অর্থাৎ ও নিজেই একবার অক্সিডাইজড হচ্ছে একবার রিডিউসড হচ্ছে, এই ধরনের রিয়াকশানকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। রেডক্স চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বোর্ডের পরীক্ষাতে এরকম কোয়েশ্চেনই ডিরেক্ট আসে যে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান কাকে বলে, এর এক্সাম্পল দাও। তাহলে যে ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা অক্সাইডের করেসপন্ডিং অক্সিডেশন স্টেটের অক্সি অ্যাসিড অ্যাভেলেবেল নয়, তখন সেই অক্সাইডটা তার থেকে লোয়ার এবং হায়ার অক্সিডেশন নাম্বারের দুটো আলাদা আলাদা অক্সি অ্যাসিড তৈরি করবে, এবং এই ধরনের সমস্ত রিয়াকশানসগুলোই হবে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। ঠিক আছে, কারণ এখানে ওই পার্টিকুলার এলিমেন্টটা অক্সিডাইজড অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসড দুটোই হচ্ছে একই সঙ্গে আর কি। ঠিক আছে, এবার এটার একটা এই যে রিয়াকশানটা আমি লিখলাম এটার একটা অ্যাপ্লিকেশান, এই রিয়াকশানটার একটা অ্যাপ্লিকেশান, সেটা কোনো একবার যেই পরীক্ষাতে এসেছিল কোয়েশ্চেনটা এসেছিল এরকমভাবে যে N2O4 এর সঙ্গে NaOH এর রিয়াকশানে কী তৈরি হবে। এখন দেখো NaOH মানে তো অবশ্যই NaOH সলিউশন, তাই না? সলিউশন মানে সেখানে জলও আছে, তাহলে N2O4 প্রথমে জলের সঙ্গে তো রিয়াকশান করে এই অ্যাসিডগুলো তৈরি করে দেবে। এবার অ্যাসিডের সঙ্গে বেসের রিয়াকশান হবে, অ্যাসিড বেস রিয়াকশানে কী তৈরি হবে, সল্ট এবং ওয়াটার, লবণ জল তৈরি হয় আমরা জানি। এবার কি তৈরি হবে, HNO3 যখন রিয়াকশান করবে NaOH এর সঙ্গে তখন কি তৈরি হবে, NaNO3 সোডিয়াম নাইট্রেট, আর যখন নাইট্রাস অ্যাসিড রিয়াকশান করবে তখন তৈরি হবে সোডিয়াম নাইট্রাইট NaNO2। ঠিক আছে, তাহলে এটা আর এটা মানেই হচ্ছে ইমপ্লায়েড যেখানে অ্যাকোয়াস সলিউশন, এবং তার মানেই হচ্ছে এখানে জল আছে, তাহলে জলের প্রেজেন্সে প্রথমে N2O4 এই দুটো আলাদা আলাদা অ্যাসিড দেবে, অক্সি অ্যাসিড, যারা আবার রিয়াকশান করে যাবে কার সঙ্গে, বেসের সঙ্গে। এবার অ্যাসিড বেস রিয়াকশান মানে সল্ট উইথ ওয়াটার। সুতরাং আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে NaNO3 NaNO2 আর H2O। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান কিন্তু এটাও। ঠিক আছে, লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি আন্ডারে, সেটা হচ্ছে নেচার অফ হাইড্রোক্সাইডস। অক্সাইডস হয়ে গেল, অক্সি অ্যাসিডস হয়ে গেল, এবং তারপরে হচ্ছে হাইড্রোক্সাইডস। হাইড্রোক্সাইড মানে কি, OH আমরা জানি। সাপোজ একটা MOH একটা কম্পাউন্ড আছে, এবার এই দুটো বন্ডের মধ্যে কোন বন্ডটা ব্রেক করবে তার উপরে ডিপেন্ড করবে যে কম্পাউন্ডটার নেচার কী হবে, কম্পাউন্ডটার নেচার অ্যাসিডিক না বেসিক, সেটা ডিপেন্ড করবে কোন বন্ডটা ব্রেক করছে তার উপরে। সাপোজ এখানে দুখানা ইনসিডেন্ট ঘটতে পারে, একটা হচ্ছে M এর সঙ্গে যে O এর যে বন্ডটা আছে, এই MO বন্ড যদি ব্রেক করে তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি OH বন্ড ব্রেক করে, OH বন্ড যদি ব্রেক করে তাহলে আর একটা আলাদা ঘটনা ঘটবে। কি ঘটনা, যদি MO বন্ড ব্রেক করে যায় তাহলে OH ইনট্যাক্ট থাকলো, Mটা আলাদা হয়ে গেল, তখন তৈরি হবে M+ আর OH-। তাহলে OH- যদি কোনো সলিউশন থাকে তাহলে সলিউশন কী হবে, বেসিক বা অ্যালকালাইন বলতে পারো, বেসিকই লিখছি এখানে আপাতত, সলিউশনটা বেসিক হয়ে গেল। আর যদি OH বন্ড ব্রেক করে তাহলে Hটা আলাদা হয়ে গেল, H যেই আলাদা হয়ে গেল তখন এখান থেকে তৈরি হবে H+ আর OM-। ঠিক আছে, H+ তৈরি হয়ে গেল, মানে এইবার আমাদের সলিউশনটা হয়ে গেল অ্যাসিডিক। বোঝা গেল? এইবার বিষয়টা হচ্ছে যে কখন কোন বন্ডটা ব্রেক করবে সেটা আমরা কী করে বুঝবো। আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1 আর হাইড্রোজেনের 2.1, অক্সিজেনের 3.5। তাহলে এদের মধ্যে
ডিফারেন্সটা কত, ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি কত, 1.4। তাহলে আমাদের এবার বিচার্য বিষয় হচ্ছে এমও বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি, মানে এই দুটো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা কত সেটা দেখতে হবে। এখানে খুব কেয়ারফুলি একটা কথা শুনবে, আমরা এর আগে বলেছিলাম যে যত ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হয় দুটো এলিমেন্টের মধ্যে, বন্ডটা তত স্ট্রং হয়, তত স্ট্রেংথ বেশি হয় বন্ডের, সেটা সত্যি। কিন্তু অ্যাকুয়াস সলিউশনে বা সলিউশন ফেজে ঘটনা তার উল্টোটা ঘটে। কেন? সলিউশন ফেজে কি হয়, সাপোজ একটা এবি বন্ড আছে, এখন এখানে ডেল্টা মাইনাস আর এখানে ডেল্টা প্লাস, এদের পরিমাণ যত বাড়বে, এদের পরিমাণ ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের পরিমাণ বাড়বে, মানে চার্জ সেপারেশন বাড়বে। সেটা কখন হবে? যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি হবে। এবার সেইটা যখন হবে তখন ধরা যাক আমি এই কম্পাউন্ডটাকে জলের মধ্যে মেশালাম, এবার জল কি করবে, জল তার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে যে ধর্মটা আছে, আগে আলোচনা করেছিলাম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ধর্মের সাহায্যে জল কি করবে, এই হাইড্রোজেন, জলের যে হাইড্রোজেনটা ডেল্টা প্লাস আর জলের অক্সিজেনটা ডেল্টা মাইনাস, এই ডেল্টা মাইনাস এই ডেল্টা প্লাসকে অ্যাট্রাক্ট করবে এবং এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। মানে জল একে টানতে চাইবে, আবার জলের আরেকটা অণু একে টানতে চাইবে এবং এই বন্ডটাকে ব্রেক করবে। অ্যাকুয়াস সলিউশনে কোনো একটা বন্ড কত তাড়াতাড়ি ব্রেক করবে সেটা ডিপেন্ড করে জলের বা অন্য যে কোনো সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপরে, এক। 2 নম্বর হচ্ছে এদের চার্জ সেপারেশন কত বেশি তার উপরে। যত বেশি চার্জ সেপারেশন হবে, যত বেশি এটা পজিটিভ হবে, জলের নেগেটিভ চার্জ তত বেশি একে অ্যাট্রাক্ট করবে, তত তাড়াতাড়ি বন্ডটা ব্রেক হবে। এক্ষেত্রেও কথাটা সত্যি, যত বেশি নেগেটিভ চার্জ হবে, ডেল্টা নেগেটিভ চার্জ, তত জলের ডেল্টা প্লাস চার্জের সঙ্গে এর অ্যাট্রাকশান তত বাড়বে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান, এবং তত তাড়াতাড়ি বন্ড ব্রেক হবে। অর্থাৎ এক্ষেত্রে যখন আমরা এই হাইড্রোক্সাইডের কথা আলোচনা করছি, হাইড্রোক্সাইড মানে সেটা অ্যাকুয়াস সলিউশনে আমরা আলোচনা করছি, তাহলে অ্যাকুয়াস সলিউশনে এই এমও বন্ডের মধ্যে এম এবং ও এর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তত তাড়াতাড়ি এমও বন্ড ব্রেক করবে। ঠিক আছে? তাহলে আমরা ইন জেনারেল একটা এরকম লিখতে পারি যে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত বন্ড ব্রেকিংটা কি হবে, ইজিয়ার হবে। ঠিক আছে? তাহলে এই বন্ড, এই যে OH, এই বন্ডটার ক্ষেত্রে আমরা বলতে পারছি যে ডেল্টা ইএন হচ্ছে 1.4। তাহলে এদের ক্ষেত্রে যদি ডেল্টা ইএন 1.4 এর বেশি হয়ে যায় তাহলে এই বন্ডটা আগে ভাঙবে, আর এই বন্ডটা আগে ভাঙবে মানে M+ তৈরি হবে। আর যদি দেখি যে এমও দুজনের মধ্যে ধরো 3.5, এখানে আরেকজন যে থাকবে তার ভ্যালু দেওয়া থাকবে বা আমরা জানবো পাউলিং স্কেল থেকে, সেক্ষেত্রে ডিফারেন্স দেখবো কত হচ্ছে, সেটা যদি ডিফারেন্স যদি 1.4 এর থেকে কম হয় তাহলে এমও বন্ড ভাঙবে না, তখন OH বন্ড ভাঙবে এবং H+ তৈরি হবে। দুটো খুব সোজা এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে এই পয়েন্টটা আমাদের শেষ হয়ে যাবে। সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনের একটা কম্পাউন্ড HOCl, তাহলে এই দুটো আমরা জানলাম 1.4 ডিফারেন্স। এবার এর 3.5, এর 3.0, ডিফারেন্স কত? 0.5। তাহলে এটা যদি 0.5 হয় আর এটা যদি 1.4 হয়, কোন বন্ড ব্রেক করবে? 1.4, যার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি সেই বন্ডটা তাড়াতাড়ি ব্রেক করবে। তাহলে যদি H বন্ড ব্রেক করে তাহলে Hটা আলাদা হয়ে গেল, সুতরাং H+ তৈরি হবে, অর্থাৎ এটা একটা অ্যাসিড হবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে HOCl যখন ব্রেক করবে, ঠিক আছে, অ্যাকুয়াস সলিউশনে যখন ও ব্রেক করবে, অর্থাৎ যখন ডিসোসিয়েট করবে, তখন এইরকম একটা ডিসোসিয়েশন হবে এবং হাইপোক্লোরাস অ্যাসিডের নাম, সলিউশন অবশ্যই আম্লিক অ্যাসিড যেহেতু। আর এই ক্ষেত্রে দেখো 1.4 ডিফারেন্স, এখানে 3, এর কত 0.9 বলেছিলাম না আমরা আগের দিন, তাহলে ডিফারেন্স কত 2.1। তাহলে ডিফারেন্স বেশি এখানে, তাহলে এই বন্ড ব্রেক করবে এবং তৈরি হবে কি Na+ এবং OH-, অর্থাৎ সলিউশন উইল বি অ্যালকালাইন, যেটা আমরা জানি অলরেডি। সুতরাং এই হচ্ছে তার ব্যাখ্যা যে কোনো একটা হাইড্রোক্সাইড কখন আম্লিক হবে কখন বেসিক হবে, তার মূল ফান্ডাটা যেখানে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দেখতে হবে বন্ডের, সেটার ভ্যালু যার বেশি হবে, যে বন্ডের বেশি হবে
সেই বন্ড তত তাড়াতাড়ি ব্রেক করবে অ্যাকুয়াস সলিউশনে এবং তত সেই অনুযায়ী আর কি আমার সলিউশন অ্যাসিডিক বা বেসিক হবে। ওকে, কপি করো। তাহলে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি এখানেই শেষ হলো এবং এর সাথে আমাদের এই ইউনিট 3 অর্থাৎ পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাও শেষ হলো। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। যাওয়ার আগে আরেকবার বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশনসগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো। খুব মন দিয়ে পড়াশোনা করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। টাটা।